একই সাথে যদি আপনি এই দোয়াই দিয়ে যদি স্কুলগুলো বন্ধ করে দেন, তাহলে তো এটা অবশ্যই স্ববিরোধিতা। এবং সরকার যে দাবি করছে একদিকে যে আমার জ্বালানির সংকট নেই, এটা লোকজন আশ্বস্ত হওয়ার পরিবর্তে এটি জনগণকে আরো বেশি উদ্বিগ্ন করবে। অনলাইনে যে শিক্ষাটি, সেই শিক্ষাটিকে আপনি যদি আমাকে বলেন একজন রিসার্চার হিসাবে, গবেষক হিসাবে, আমি বলবো এটি তেমন কোনো কার্যকর না, বিশেষ করে প্রাথমিকে এবং সেকেন্ডারিতে। এখনকার সিচুয়েশন আর কোভিডের সিচুয়েশন এক নয়। কোভিডে হচ্ছে ডিভাইস বাসায় ছিল, এখন বাসায় ডিভাইস থাকবে না, ফলে একটি অংশ শিক্ষার্থী তারা অনলাইনের অ্যাক্সেসই পাবে না। স্কুলগুলো খোলার সময় সকালে দেখবেন যে যানজট তৈরি হয় রাস্তায়। এটা থেকে বের হওয়ার জন্য স্কুল বন্ধ করা তো কোনো প্ল্যান না। 24-এর গণঅভ্যুত্থানের কারণে একটা সময় কিন্তু স্কুল বন্ধ থাকলেন। একটা স্কুল বন্ধ থাকার পরে স্কুল যখন খোলা হলো, তখনও কিন্তু আমরা প্রতিটা বিষয়ের দেখবেন যে গুরুত্বপূর্ণ বিষয়ে রিফর্ম কমিশন গঠন হলো, কিন্তু শিক্ষার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করেন নাই তৎকালীন সরকার। চর্চার সংলাপে আজকের অতিথি ডক্টর মোস্তাফিজুর রহমান, লেখক ও শিক্ষা গবেষক। আজ আমরা কথা বলবো জ্বালানির সংকট ও শিক্ষায় এর প্রভাব নিয়ে। সরকার চিন্তাভাবনা করছে যে জ্বালানি সাশ্রয়ের জন্যে শিক্ষা প্রতিষ্ঠান 3 দিন সরাসরি শিক্ষা কার্যক্রম চালানো এবং 3 দিন অনলাইনে কার্যক্রম চালানোর। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু অভিভাবক, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা দেখা যাচ্ছে। সরকার জ্বালানির সাশ্রয়ের জন্য অন্য কোনো খাতে কোনো রকম পদক্ষেপ না নিয়ে শিক্ষা খাতে এটি কেন নিল? ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত। সরকারের এই চিন্তাভাবনাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ সৌরভ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানটি মানে সময় উপযোগী গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আলোচনার সূত্রপাত করার জন্য। প্রথমত, আমাদের দেশের আমরা যদি গত কয়েক বছর ধরে দেখি, তাহলে দেখবেন যে কোনো দুর্যোগ শুরু হলে প্রথমেই কোনো চিন্তা ভাবনা না করে যে প্রথম কোপটা যে পড়ে সেটা হচ্ছে শিক্ষার উপরে। আপনি বাজেট দেখবেন, বাজেটে যদি কাট করতে হয় সেটাও শিক্ষার উপরে। কোনো দুর্যোগ শুরু হলো, স্কুলটা আস্তে করে বন্ধ করে দাও, এরকম মানে কোনো অল্টারনেটিভ চিন্তাগুলোকে করা হয় না। আপনি এবার যে সংকট, এটি কিন্তু বৈশ্বিক সংকট, এটা কিন্তু আমাদের এই সংকটকে স্বীকার করতে হবে যে একটি বৈশ্বিক সংকট। এখন এই সংকট সমাধানের জন্য আমাদের সরকার একটি কম্প্রিহেনসিভ রূপরেখা নিতে পারে, একটি সমন্বিত রূপরেখা, কিন্তু সেটি কিন্তু করা হচ্ছে না। হঠাৎ করে প্রথমে যে কাজটি শুরু করা হলো যে গতকালকে আমরা দেখলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্সে বললেন যে ওনারা একটি প্রস্তাব করেছেন। প্রস্তাবের দুটি অংশ ছিল, একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান 6 দিন খোলা রাখার প্ল্যান। আমরা সাধুবাদ জানাই যে এটি অবশ্যই দরকার। দেখুন যে লম্বা সময় আমরা অনেকদিন ধরে দেখছি যে স্কুলগুলো বন্ধ রয়েছে। এবার যদি আমরা ধরি জানুয়ারিতে যখন ক্লাস শুরু হলো, ক্লাস শুরু হওয়ার পরে কিন্তু সেভাবে আর ক্লাস হয় না, নির্বাচনী ডামাডোল, নির্বাচন শেষ হতে না হতে রমজানের ছুটি, যার কারণে বাচ্চারা কিন্তু সেভাবে ক্লাসরুমে যাওয়ার সুযোগ পায় নাই বলে আমাদের এই কারণে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একটি খুব ভালো উদ্যোগ নিয়েছেন যে শনিবারেও স্কুল খোলা রাখার উদ্যোগ নিয়েছেন, এবং সেটি পরবর্তী 10টি শনিবার। এটি নিঃসন্দেহে মানে প্রশংসা পাওয়ার যায়। কিন্তু একই সাথে উদ্বেগের যে বিষয়টি, আমরা উদ্বিগ্ন, সেটি হচ্ছে উনি প্রস্তাব করেছেন আগামীকালকে মন্ত্রিসভার বৈঠকে এটি উত্থাপন করবেন এবং সম্ভবত পাশ হয়েও যেতে পারে। সেটি হচ্ছে সপ্তাহে 6 দিন স্কুলগুলো খোলা থাকবে, তারপর এই 6 দিনের মধ্যে 3 দিন হচ্ছে অফলাইনে আর 3 দিন হচ্ছে অনলাইনে। এটি যে সিদ্ধান্ত, এটির খুব ফলপ্রসূ কোনো মানে 3 দিন সরাসরি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আসবেন আর 3 দিন অনলাইনে পাঠক্রম চলবে, এই তো? এটার জন্য হ্যাঁ, এবং মূলত এটা শহর কেন্দ্রিক স্কুলগুলোর জন্য উনি বেশি বলেছেন যে শহর কেন্দ্রিক মহানগরের স্কুলগুলোর জন্য এটি প্রযোজ্য হবে, এবং গ্রামগঞ্জেও এটি প্রযোজ্য করার উনি চিন্তা করছেন, কিন্তু ওই জায়গাটা উনি স্পষ্ট করেন নাই। শহরের মহানগরের কথাটি উনি স্পষ্ট করেছেন। তো এই জায়গা থেকে যেটি আমাদের জায়গা থেকে, আপনি জানেন যে কোভিডের পরে
আমরা গণস্বাক্ষরতা অভিযান, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেখানে থেকে আমার উদ্যোগে পরপর 3টি রিসার্চের কাজ হয়েছে। যেই 3টি রিসার্চ ছিল বড় বড় এডুকেশন ওয়াচ স্টাডি, সেটা কোভিডের এই যে প্রায় 2 বছর স্কুল ছুটি ছিল, 562 দিন। এই 562 দিনের স্কুল ছুটি বা অনলাইন ক্লাস যেটি বলি আমরা, ক্লাসরুম যে বন্ধ থেকে অনলাইনে ক্লাস করার যে ক্ষতি, সেটি আমরা দেখেছিলাম। সেই জায়গায় আমরা দেখেছিলাম ক্লাসরুমগুলো ইয়েতে অনলাইনে ক্লাস হয়েছিল নামকা ওয়াস্তে। আমরা বাচ্চাদের যখন কম্পিটেন্সি টেস্ট করতে গিয়েছিলাম, যা তাদের শেখার কথা ছিল সেই জায়গায় তারা কত পার্সেন্ট শিখেছে, সেখানে আমরা দেখেছি 30% শিক্ষার্থী 33, যেটা আমরা পাস ধরেছিলাম, এবং সেই 33 থেকে 40 নাম্বার মার্কস পায় নাই। এবং সেই মার্কস পায়নি কোথায়? আমরা কিন্তু কঠিন কোনো প্রশ্ন করেছিলাম না, আমরা করেছিলাম এনসিটিভির যে ইয়েগুলো ছিল, যেগুলো আপনার মানে একটি ক্লাস 5, 6, 7 এই ক্লাসগুলোতে আমরা করেছিলাম, 8-এ করেছিলাম, যে এই বাচ্চাগুলো যদি পড়াশোনা করে তাহলে এনসিটিভির মাধ্যমে যে শিখন ফলগুলো অর্জন করার কথা, সেই শিখন ফল ধরে আমরা এনসিটিভি স্ট্যান্ডার্ড এবং টিচার্স ট্রেনিং কলেজকে নিয়ে আমরা এই স্টাডিটা পরিচালনা করেছিলাম, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ। সেখানে আমরা দেখেছিলাম যে বাচ্চারা পারছে না, লার্নিং লসের হচ্ছে ভয়ঙ্কর রকমের লার্নিং লস আমরা দেখেছিলাম। একই রকম একটা স্টাডি কিন্তু সরকার নিজেই করেছে, এনসিটিভি। সেই এনসিটিভি থেকেও দেখা গিয়েছে যে লার্নিং লসের ভয়াবহ চিত্র প্রাইমারি লেভেলে, যেটা তাদের শেখার কথা তার আশপাশেও তারা নেই। তো এরকম একটি জায়গা থেকে, যেটা অলরেডি বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোতে প্রমাণিত হয়েছে যে এই জায়গাটা অনলাইন ক্লাস তেমন কোনো ফলপ্রসূ হয় না, সেখানে সরকার, দেখুন আমাদের মার্কেট, কিন্তু মার্কেটের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই, মার্কেটগুলো চলমান রয়েছে। আপনার কমিউনিটি সেন্টারে সরকারি বেসরকারি অফিস চলমান আছে, সরকারি বেসরকারি অফিস চলমান আছে, ব্যবসা প্রতিষ্ঠান চলমান আছে, তারপর শিক্ষা প্রতিষ্ঠানের উপর এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এসে কেন অফলাইন করে দেওয়া হলো, যে অফলাইনে থাকবে এবং এই 3 দিন যাবে না। এই 3 দিন যাওয়ার অর্থ হচ্ছে বাচ্চারা এগেইন আবার বড় ধরনের একটি শিখন ঘাটতিতে পড়বে। আপনি দেখুন, এই বছর হচ্ছে আর কিছুদিন পরে আমাদের অর্ধবার্ষিক পরিকল্পনা, এই অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে, যেটা আমরা ষান্মাসিক পরীক্ষা বলি। ষান্মাসিক পরীক্ষার আগে অলরেডি আমরা 3টা মাস কিন্তু শেষ করে ফেলেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই 3 মাসে স্কুল সেভাবে হয় নাই। 2-3টা কারণ ছিল। একটা হচ্ছে প্রথম দিকে জানুয়ারি মাসের নির্বাচন, প্রথম জানুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত বাচ্চারা, অধিকাংশ স্কুলের শিক্ষার্থীরা আমাদের যে টেক্সট বুক সেটি কিন্তু এনসিটিভি সরবরাহ করতে পারে নাই, ফলে শিক্ষকরা ক্লাস নিতে পারে নাই। আপনার 22-এর পর থেকে শুরু হলো 12ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের একটি ডামাডোল ছিল, সেই জায়গায় সেভাবে ক্লাসরুমে যায়নি, এবং নির্বাচনমুখী প্রচারণা, স্কুলের শিক্ষকরা নির্বাচনের প্রশিক্ষণ, তারা নির্বাচনী সেন্টার এরকম কাজে ছিল, যার ফলে 12ই ফেব্রুয়ারির আগে কোনো ক্লাসই আমরা সেভাবে পেলাম না। 12ই ফেব্রুয়ারির পরে যখন আসলো, তারপরে 17 তারিখ থেকে আমাদের নতুন সরকার এলেন, এবং আপনার 19 তারিখ থেকে রমজান শুরু হলো। রমজানের পরে কিন্তু এখনো স্কুল, আজকে গতকালকে থেকে স্কুল প্রথম খুলেছে, গতকালকে কিন্তু স্কুলগুলো প্রথম খুলেছে, খোলার পরেই এরকম একটি সিদ্ধান্ত। তার মানে আমাদের যে অর্ধবার্ষিক যে ইয়েটা হবে, পরীক্ষাটা হবে, সে তার আগে শিক্ষার্থীরা সেভাবে শিক্ষকদের সাথে সরাসরি সংস্পর্শে এসে ক্লাসরুমে যে পড়াশোনা, সেই জায়গা থেকে তারা একরকম পিছিয়ে আছে, এবং যেটুকু ঘাটতি মানে পূরণ করা যেত সেটাও যাবে না। এর মধ্যে আরো একটি ঘটনা আপনাকে বলি, সরকার আরো একটি সিদ্ধান্ত নিয়েছে বৃত্তি পরীক্ষা। যে বৃত্তি পরীক্ষার, ওটা আরেকদিন আলাপ করবো আপনার সঙ্গে, যে বৃত্তি পরীক্ষার পক্ষে আমি না। সেই বৃত্তি পরীক্ষা আবার শুরু হচ্ছে এপ্রিলের মাঝামাঝি থেকে, যার কারণে স্কুলগুলো এগেইন, প্রাইমারি স্কুলগুলো দেখবেন এগেইন হচ্ছে বৃত্তি যারা দিচ্ছে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকছে, ফলে এই জায়গায় একটি হবে। এরপরে আবার আসবে এসএসসি পরীক্ষা, তাহলে শিক্ষার্থীরা শেখার সুযোগটা কোথায় পাচ্ছে? এরকম সিচুয়েশনে যেখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আমরা এক্সপেক্ট করেছিলাম যে একদিন বাড়িয়ে দিয়েছেন, 6 দিনই সশরীরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে পাঠ বুঝে নিবে, সেটার পরিবর্তে উল্টো হলো যে 3 দিন তারা হচ্ছে স্কুলে যাওয়ার সুযোগটা হারালো। অনলাইনের আচ্ছা, আপনাকে একটু থামিয়ে দিচ্ছি ডক্টর মোস্তাফিজুর রহমান। সরকার একদিকে বলছে, জ্বালানি মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন মুখপাত্র এবং নীতি নির্ধারক, যে দেশে জ্বালানি সংকট নেই। আবার অন্যদিকে জ্বালানি সংকটের
দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন, সপ্তাহে ৩ দিন অনলাইন চালু করার কথা বলা হচ্ছে। সরকারের এটি কি স্ববিরোধিতা না? এটি আপনিও যেটা বলবেন আমিও বলবো। এটি হচ্ছে সরকার বলছে যে জ্বালানির কোনো সংকট নেই এবং সরকার উদ্যোগ নিয়ে জ্বালানির কোনো প্রাইসও কিন্তু বাড়ায়নি। গতকালকে দেখবেন দাম বাড়ায়নি। আমাদের এপ্রিল মাসে এটা তার মানে আমরা জি, জি, জি। খুব ভালো উদ্যোগ যে আমাদের জ্বালানির সংকট নেই। একই সাথে আমিও যে পেট্রোল পাম্পে কি লাইন হচ্ছে, লাইন ধরে লোকজন দাঁড়িয়ে আছে, ওই জায়গায় যেতে চাই না। আমি সরকারের কথাটাকে বিশ্বাস করতে চাই যে সরকার যেটা বলছে এটাই ঠিক। কিন্তু একই সাথে যদি আপনি এই দোয়াই দিয়ে যদি স্কুলগুলো বন্ধ করে দেন, তাহলে তো এটা অবশ্যই স্ববিরোধিতা। এবং সরকার যে দাবি করছে একদিকে যে আমার জ্বালানির সংকট নেই, এটা লোকজন আশ্বস্ত হওয়ার পরিবর্তে এটি জনগণকে আরো বেশি উদ্বিগ্ন করবে। এবং জনগণ যেটি করবে যে তার তেলের ট্যাঙ্কিটা ভরে রাখা বা বাসায় দুটো ড্রামের তেল ভরে রাখা, সেই জিনিসটা এই স্কুল বন্ধর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কারণে ওইদিকে লোকজনকে আরো উদ্বুদ্ধ করবে। এবং সরকার যেটি বলছেন যে জ্বালানি মন্ত্রী মহোদয় বলছেন যে আমাদের জ্বালানি কোনো সংকট নেই, এই কথাটির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। মন্ত্রী মহোদয় তো বলেছেন, এখন এটি কি মানে এটা কোনো সিদ্ধান্তটা কোত্থেকে আসলো? শিক্ষা মন্ত্রণালয় থেকে না অন্য মন্ত্রণালয়? এখানে সমন্বিত কোনো উদ্যোগ তো দেখছি না। তাহলে তো জ্বালানি মন্ত্রণালয়ের সাথে কথা বলে করা উচিত, অর্থ মন্ত্রণালয়ের সাথে এর সাথে সংশ্লিষ্ট। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি তো করোনার সময় যে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছিল এবং সেখানের ত্রুটি এবং দুর্বলতাগুলো আপনারা গবেষণা করেছেন। সেখানে এই ঢাকা মহানগরগুলোতে কি সব শিক্ষা প্রতিষ্ঠানে এই অনলাইন সুযোগ ছিল? ছিল না। তাহলে আবার যে নতুন করে এই কার্যক্রম চালাতে যাচ্ছে, তো শিক্ষায় তো বৈষম্য আরো বাড়বে। অর্থাৎ কেউ শিক্ষার সুযোগ পাঠ্যক্রম কেউ শিক্ষার সুযোগ পাবে, কেউ পাবে না। আমি যদি গবেষণার কথা বলি, আমরা যে গবেষণাটা করেছিলাম অনলাইন স্টাডি নিয়ে যদি বলি, যে অনলাইনে যে শিক্ষাটি, সেই শিক্ষাটিকে আপনি যদি আমাকে বলেন একজন রিসার্চার হিসাবে, গবেষক হিসাবে, আমি বলবো এটি তেমন কোনো কার্যকর না। বিশেষ করে প্রাথমিকে এবং সেকেন্ডারিতে দুটো ঘটনা আছে এখানে। আমরা যে জায়গায় পেয়েছিলাম বৈষম্যর মারাত্মক বৈষম্য আমরা গ্রাম এবং শহরে দেখেছিলাম, ছেলে এবং মেয়ে দেখেছিলাম। এই বৈষম্যগুলো আপনি দেখবেন যে একটা ওই সময়কার ইস্যুটা আর এই সময়কার ইস্যুটা সেম না। ওই সময় করোনার সময় প্রতিটা বাবা মা বাসাতেই ঘরে বদ্ধ ছিলেন, ফলে মোবাইলটা যে তার স্মার্টফোনটি বাসাতেই ছিল। এখন যখন নতুন হচ্ছে তখন কিন্তু অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান সবই খোলা। ধরুন যে আমার অফিস খোলা, আমি অফিসে আসছি, কিন্তু আমার সন্তান বাসায় অনলাইন ক্লাস করছে। এখন গভর্নমেন্ট যে স্কুলগুলো, প্রাইমারি স্কুলগুলো, কয়জন বাবার সামর্থ্য আছে যে একটি স্মার্টফোন বাসায় রেখে আসবে অথবা একটি ইলেকট্রনিক ডিভাইস ল্যাপটপ বাসায় রেখে আসবে? সেই ল্যাপটপ তো নেই। ফলে এখনকার সিচুয়েশন আর কোভিডের সিচুয়েশন এক নয়। কোভিডে হচ্ছে ডিভাইস বাসায় ছিল, এখন বাসায় ডিভাইস থাকবে না। ফলে একটি অংশ শিক্ষার্থী তারা অনলাইনের অ্যাক্সেসই পাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা অ্যাক্সেস পাবে তারা হচ্ছে আগে যখন কোভিডের সময় ছিল তখন আমরা প্যারেন্টসরা আমাদের সন্তানকে মনিটরিং করতাম যে আমার বাচ্চা কি অনলাইনে ক্লাস করছে না গেম খেলছে। কিন্তু এখন যেটি হবে যে বাচ্চার অধিকাংশ প্যারেন্টস হচ্ছে তার কর্মের কারণে থাকবে কর্মক্ষেত্রে, সে ব্যবসা প্রতিষ্ঠান হোক বা যেখানে হোক। ফলে বাচ্চা ক্লাসের পরিবর্তে যাদের হাতে ডিভাইস থাকবে তারা হচ্ছে অনলাইন গেম বা মানে ডিভাইসের সোশ্যাল মিডিয়া এগুলোতে আসক্তি হচ্ছে কিনা এটাও মনিটর করার কোনো জায়গা থাকছে না। ফলে এবারকার হচ্ছে একদিকে আপনার ঘাটতি থাকবে ডিভাইসের ঘাটতি, অন্যদিকে ডিভাইসের ঘাটতির কারণে একটি অংশ বৈষম্যের শিকার হবে এবং তারা অ্যাক্সেস পাবে না। আর দ্বিতীয় অংশটি যেটি হবে, তারা হচ্ছে যারা ডিভাইসটাতে অংশগ্রহণের সুযোগ পাবে তারাও মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে মনিটরিং এর অভাবের কারণে তারা এই জায়গায় একটি ঘাটতিতে পড়বে এবং মনিটরিং এর যে ঘাটতি তার কারণে পড়াশোনাটা প্রপারলি হবে না এবং বাচ্চারা এই ডিভাইসের অপব্যবহারের একটি সুযোগ থাকছে। তাহলে সরকার এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে কেন? আমার কাছে সবচেয়ে এটার কোনো সঠিক উত্তর আমার কাছে নেই। সরকার কেন নিতে চাচ্ছে? আমাদের যদি এটি ভালো হতো, এই আলোচনায় যদি সরকারের একজন কোনো কর্মকর্তা যারা সিদ্ধান্ত গ্রহণে থাকেন ওনারা থাকলে আরো ভালো হতো। কিন্তু আমার কাছে যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে দুটো ঘটনা। একটি হচ্ছে
কালকে আমি যদি আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের বক্তব্যটা আমি দেখেছি, ওটা যদি করি, উনি দুটো কথা বলেছেন। একটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ওনাকে নির্দেশনা দিয়েছেন যে স্কুল টাইমে ঢাকা শহরে যে যানজট হচ্ছে সেটার অল্টারনেটিভ কি আপনি বলেন। এটি একটি বলেছে যে আপনি একটি প্রস্তুত প্ল্যান তৈরি করেন যাতে স্কুল টাইমে রাস্তায় যানজট তৈরি না হয়। এটি একটি। আর দ্বিতীয় হচ্ছে আমরা যেটি শিক্ষামন্ত্রী মহোদয় নিজে বলেছেন যে বৈশ্বিক জ্বালানি সংকট। আমার ধারণা হয়তো উনি এই দুটোতেই চিন্তা করে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে আমার জায়গায় যেটি হচ্ছে, উনি কালকে যে কথাটি বলেছেন যে স্কুল সময় যে যানজট, আমি এটির সাথে একমত যে শিক্ষা প্রতিষ্ঠানের সময় যানজট, স্কুলগুলো খোলার সময় সকালে দেখবেন যে যানজট তৈরি হয় রাস্তায়। এটা থেকে বের হওয়ার জন্য স্কুল বন্ধ করা তো কোনো প্ল্যান না। এটার জন্য স্কুলগুলোর সাথে বসতে হবে, বসে স্কুলগুলোর জন্য আলাদা বাস সার্ভিস সিস্টেম চালু করা যেতে পারে, যে স্কুলগুলোর সামনে প্রাইভেট কার যাবে না, ঢাকা শহরের নির্দিষ্ট স্থানগুলোতে স্কুল বাস থাকবে। প্রাথমিকভাবে যদি স্কুলগুলোর যদি সামর্থ্য না থাকে, সেই জায়গায় গভর্নমেন্ট তাদেরকে বাস প্রোভাইড করতে পারে স্কুলগুলোকে। গভর্নমেন্টের অনেক বিআরটিসির বাস আছে, সেই বাসগুলোকে সকালে দিতে পারে যে এই বাসে যাবে। তাহলে দেখা যাবে যে বাধ্যতামূলক যদি বাস সার্ভিস চালু করা হয়, তাহলে আমাদের সন্তানরা হচ্ছে, যেমন আপনি আমি বা যাদের সামর্থ্য আছে যারা প্রাইভেট কারে যায়, সেই প্রাইভেট কারগুলো যাবে না। ফলে রাস্তায় হচ্ছে আপনার গাড়ির সংখ্যা কমে যাবে। এরকম কোনো উদ্যোগ মানে পজিটিভ চিন্তা করতে হবে, কিন্তু সেটি না করে স্কুল বন্ধ করার মতো যদি আত্মঘাতী সিদ্ধান্ত হয়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পিছিয়ে যাবে। এমনিতেই আপনি দেখুন, আপনাকে জাস্ট বলি, করোনার সময় থেকে যদি 2020 থেকে ধরেন, একটি জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে, একটি প্রজন্ম পুরো ঘাটতি নিয়ে আগাচ্ছে। যেই বাচ্চাটি ক্লাস 1-এ পড়তো আপনার 2020 সালে, সে এখন 7-এ বা 8-এ চলে আসছে। একটি বড় অংশের, সে 2 বছর কোনো না পড়াশোনা করে ক্লাস 3-তে উঠে গিয়েছে। 3-তে ওঠার পরে আমাদের কারিকুলাম নিয়ে একটি যে নতুন কারিকুলাম ইন্ট্রোডিউস করতে গেলেন এর আগের গভর্নমেন্ট যিনারা ছিলেন, আগের গভর্নমেন্ট বলবো না আমি, এর আগের গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ছিলেন, ওনারা নতুন কারিকুলাম একটা ইন্ট্রোডিউস করতে গেলেন। সেটি নিয়ে একটি সংশয় তৈরি হলো যে শিক্ষকরা প্রস্তুত না, ক্লাসরুম প্রস্তুত না। এরকম করতে করতে কিন্তু আরো 2টা বছর কেটে গিয়েছে, শিক্ষার্থীরা সেভাবে পড়াশোনার সুযোগ পায় নাই। তারপরে আসলো আমাদের 24-এর গণ অভ্যুত্থান। 24-এর গণ অভ্যুত্থানের কারণে একটা সময় কিন্তু স্কুল বন্ধ থাকলেন। একটা স্কুল বন্ধ থাকার পরে স্কুল যখন খোলা হলো, তখনও কিন্তু আমরা প্রতিটা বিষয়ের দেখবেন যে গুরুত্বপূর্ণ বিষয়ে রিফর্ম কমিশন গঠন হলো, কিন্তু শিক্ষার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করেন নাই তৎকালীন সরকার। আমরা এটি নিয়ে বারবার সরকারের সাথে বসেছি, মিডিয়াতে কথা তার মানে বলেছি। কি অন্তর্বর্তী সরকার এই শিক্ষা যে গুরুত্ব দেওয়ার কথা ছিল সেটা তারা দেননি? একদম দেন নাই, একদম দেন নাই। অন্যগুলোতে কিছু সংস্কারের কাজ করলেও শিক্ষা নিয়ে ওনারা খুবই উদাসীন ছিলেন। আপনি দেখবেন যে হঠাৎ করে আমাদের তৎকালীন ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার ছিলেন, ওনার উপদেষ্টার কাছে যখন গেলেন শিক্ষার্থীরা, উনি পরীক্ষায়, ইন্টারমিডিয়েট পরীক্ষা, এইচএসসি পরীক্ষা না নিয়ে অটো পাস করে দিলেন, যে এইচএসসি এবং যে কয়টা পরীক্ষা হয়েছিল সেটার। মানে একেবারেই নতজানু সিদ্ধান্তগুলো নিয়েছেন, যেটি শিক্ষার জন্য আরো বুমেরাং হয়েছে। পরবর্তীতে আমরা বারবার বলেছিলাম যে প্রধান উপদেষ্টার কাছে আমরা এক্সপেক্ট করেছিলাম যে প্রধান উপদেষ্টা একটি জাতির উদ্দেশ্যে ঘোষণা দিবে শিক্ষার্থীদের জন্য, যে তোমরা এত বড় একটি আন্দোলন করেছো, একটি সরকারের পতন ঘটিয়েছো, একটি রেজিম চলে গিয়েছে, আর এখন তোমাদের অনেক হয়েছে, তোমরা এখন ক্লাসরুমে ফেরত যাও, ব্যাক টু ক্লাসরুম। আমরা বারবার এক্সপেক্ট করেছি, আমরা দাবি জানিয়েছি, কিন্তু অজ্ঞাত কারণ বশত আমরা তৎকালীন শিক্ষা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কারো কাছ থেকে এইরকম কোনো আমরা দিক নির্দেশনা পাই নাই। শিক্ষার্থীদেরকে কিন্তু ক্লাসরুমে ফেরত যাওয়ার জন্য একবারের জন্য ওনারা বলেন নাই যে তোমরা আন্দোলন হয়েছে, তোমরা সব করেছো। উনি উল্টো বলেছে যে আমার নিয়োগদাতা, তো উনার নিয়োগদাতাদেরকে কিন্তু উনি ক্লাসরুমে ফেরত যেতে একবারও বলেননি। যার কারণে আমরা পুরো সময়টা, আপনি দেখবেন পুরো সময়টায় শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা ছিল। আপনি ঢাকা কলেজ আর সিটি কলেজের অবস্থা চিন্তা করেন, প্রতিদিন এই জায়গায় যে যাওয়া যেত না, প্রতিদিন ওখানে একটি অস্থিরতা লেগেছিল। 7 কলেজ নিয়ে তারপর পলিটিক্যাল ইনস্টিটিউট গুলো শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে ছিল। মানে পুরোটা সময় এই 17-18 মাস শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিল না, তারা রাজপথে ছিল। এবং রাজপথে কতটুকু যৌক্তিক আর কতটুকু অযৌক্তিক সেটা আমরা জানি না। আপনি সেম একটি আন্দোলন কিন্তু নেপালে হয়েছিল। নেপালে হওয়ার পরেই ওখানে যিনি এসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, উনি কিন্তু ক্লাসরুমে বাচ্চাদেরকে ফেরত যেতে বলেছিলেন। এবং ক্লাসরুমের ওখানকার শিক্ষার্থীরা রাস্তাঘাট সব তারা যেগুলো ধ্বংস করেছিল, যেই আন্দোলনের কারণে যে ধ্বংস হয়েছিল, সেগুলোকে তারা রাস্তাঘাট পরিষ্কার করে
নিজেরাই পরিষ্কার করে তারা ক্লাসরুমে ফেরত গিয়েছিল। কেননা তখন তৎকালীন নেপালের তো এর কেয়ারটেকার গভর্নমেন্টের যিনি প্রধান, উনি এটা করেছিলেন। কিন্তু আমাদের না শিক্ষা উপদেষ্টা না প্রধান উপদেষ্টা কেউ এই দায়িত্ব নেন নাই, বরঞ্চ ওনারা ছাত্রদেরকে আরো রাজপথে আসার জন্য বিভিন্ন আকার ইঙ্গিতে অনুপ্রাণিত করেছিল, যেটি আমাদের জন্য শিক্ষা ব্যবস্থার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি যেটি আপনাকে বলছিলাম, করোনার ধাক্কা, তারপরে হচ্ছে কারিকুলামের ধাক্কা, তারপরে হচ্ছে আপনার 17-18 মাসের যে গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী কোনো প্রপার প্ল্যানিং ছাড়া, পরিকল্পনা ছাড়া এগিয়ে যাওয়া, এরপরে এই গভর্নমেন্ট আসার পরে রমজানের পরে হচ্ছে বৈশ্বিক সংকট। তার মানে আপনি দেখুন 2020 থেকে শুরু করে 2020-এ যে বাচ্চাটি ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, 22-এ সে 2-তে, 23-এ 3-তে, 24-এ সে ক্লাস 4-এ, 25-এ হচ্ছে 5-এ এবং 26-এ সে ক্লাস 6-এ। 6 বছরে তার যেটি শিখে এসে আসার কথা ছিল আজকে ক্লাস 6-এ, সে কিন্তু সেটা শিখতে পারে না। একটা বড় ধরনের গ্যাপ নিয়ে আসছে। এবং এই বাচ্চাটি কিন্তু সামনে ক্লাস 8 এবং এই আপনার এসএসসি পরীক্ষা দিয়ে পাবলিক এক্সামগুলো দিতে যাচ্ছে। তাহলে এরকম একটি মানে শিখন ঘাটতি নিয়ে একটি প্রজন্ম আসছে। তাদের শিখন ঘাটতিগুলো মেটানোর জন্য আমাদের দরকার ছিল প্রপার অ্যাসেসমেন্ট, যে তার ঘাটতিগুলো কোথায় কোথায় ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো পূরণের জন্য আমাদের কাজ করা, সেই ঘাটতিগুলো পূরণের জন্য আমাদের প্রপার ইনপুট দেওয়া, এক্সট্রা ক্লাস নেওয়া, বাসায় হচ্ছে প্যারেন্টসদেরকে দায়িত্ব দেওয়া, কমিউনিটি ভিত্তিক লার্নিং তৈরি করা। কিন্তু সেই ঘাটতি ঘাটতি পূরণ না করে ঘাটতির উপর অনলাইন ক্লাসের ইন্ট্রোডিউস করে আরেকটি ঘাটতি চাপানো হচ্ছে, যার ফলে শিক্ষার্থীর ঘাটতির পরিমাণ আরো বেড়ে যাচ্ছে, যেটি আমাদের জাতি হিসাবে একদিন বড় ধরনের জাতিকে এর মূল্য দিতে হতে পারে। আপনারা দীর্ঘদিন ধরে শিক্ষা নিয়ে গবেষণা করছেন, জরিপ করেন। এখন শিক্ষার বিভিন্ন নির্বাচিত অনির্বাচিত সরকার, তারা যখন কোনো পদক্ষেপ নেন শিক্ষার ক্ষেত্রে, আপনাদের সঙ্গে কোনো পরামর্শ করেন, আপনাদের জিজ্ঞাসা করেন? আমাদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের যেনারা এসেছিলেন, আমাদের সঙ্গে ওনাদের উদ্যোগ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। অন্তর্বর্তী সরকারের হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের আমাদের পক্ষ থেকে আমরা নিজেরাই আমাদের দাবি দেওয়া বা আমাদের মতামত বা আমাদের সুপারিশ যাই বলেন, সেটা নিয়ে আমরা তৎকালীন হচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, ওনার সঙ্গে, এবং তৎকালীন যে প্রাথমিকের উপদেষ্টা ছিলেন বিধান রঞ্জন পোদ্দার, ওনার সঙ্গে আমরা বসেছিলাম। আমরা আমাদের মতামতগুলো জানিয়েছি, আমরা বারবার দাবি জানিয়েছি। সে জায়গায় ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, বাট কার্যক্ষেত্রে আমরা সেই রকম কোনো দেখি নাই, মানে তার রিফ্লেকশন দেখি নাই। আমাদের অনেক অনুরোধের প্রেক্ষিতে তারা হচ্ছে দুটা কমিটি গঠন করেছিল। সেই কমিটি ডক্টর মঞ্জুর আহমেদের নেতৃত্বে তারা প্রতিবেদনও দিয়েছেন, কিন্তু সেই প্রতিবেদন বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা চোখে পড়ে নাই। অ্যান্ড ইভেন বর্তমান সরকার তো এলেন, খুব বেশি সময় হয় নাই। আমরা বাই দিস টাইম অনেক অনুরোধ করে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এহসানুল হক মিনন স্যারের সঙ্গে আমরা দেখা করেছি, এবং আমরা ওনাকে বেশি কিছু দাবি জানাইনি। আমরা উনি যে 12 দফা দাবি করেছিলেন, যে প্রস্তাব উনি মিডিয়ার সামনে সুপারিশ পেশ করেছিলেন, আমরা সেটাকে আরো একটু এক্সপান্ড করে এলাবোরেট করে দিয়েছি, যে এটা দ্রুত আপনারা যেটা বলছেন আমরা সেটার সাথে একমত। এটাকে বাস্তবায়ন করতে গেলে কি কি চ্যালেঞ্জ আসতে পারে এবং কি কি করা উচিত, সেক্ষেত্রে আমরা ওনাকে জানিয়েছি এবং ওনাকে আমরা আশ্বস্ত করেছি যে কোনো সময় আমরা যে গণস্বাক্ষরতা অভিযান, আমি যেখানে কাজ করি সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের এনজিও গুলো যারা রয়েছে, আমরা তো একটি নেটওয়ার্ক, আমাদের এনজিও, আমাদের এডুকেশন ওয়াচ গ্রুপ মেম্বার, আমাদের ইউনিভার্সিটি যে এডুকেশন ইনস্টিটিউটগুলো রয়েছে, আমরা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। এবং এটা বলেছে আপনি কি ধরনের সহযোগিতা আমাদের কাছে চান সেটি আপনারা বলেন, আমরা আপনাদেরকে করবো। ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের সঙ্গে বসবে, বাট এখনো নতুন করে ওনার পক্ষ থেকে আমরা কোনো চিঠি বা বসার কোনো প্রস্তাব আমরা এখনো পাই নাই। আমরা অপেক্ষা করছি। হয়তো উনি যদি আমাদেরকে ভুলে যান বা ব্যস্ততার কারণে ডাকতে না পারেন, আমাদের পক্ষ থেকে আমরা স্বপ্রণোদিত হয়ে এগিয়ে ওনার সাথে আমরা বসবো। ওনাকে আমরা হয়তো প্রোগ্রামে ইনভাইট করব, আমাদের রূপরেখা কি সেটি আমরা তুলে ধরবো। আমরা চিন্তা করছি শিক্ষার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি নিয়ে, এর জন্য অর্থের প্রয়োজন। আমরা অর্থ বিভিন্ন জায়গা থেকে দাতা সংস্থার সঙ্গে কথা বলার চেষ্টা করছি কতটুকু পারি। একটি রিফর্ম মানে শিক্ষা পুনরুদ্ধারের জন্য কি করা দরকার সেটি হচ্ছে বেসরকারি পর্যায় থেকে আমরা যদি গবেষণা করে জনগণের মতামত নিয়ে, অভিভাবকদের মতামত নিয়ে, যারা শিক্ষা
ক্ষেত্রে কাজ করছেন তাদের মতামত নিয়ে যদি আমরা একটি দাঁড় করাতে পারি, সেক্ষেত্রে যারা রিটায়ার্ড গভর্নমেন্ট আমলা রয়েছেন আমরা তাদেরও মতামত নেব। ইভেন এর আগে যিনারা শিক্ষার সাথে যুক্ত ছিলেন, মন্ত্রণালয়ের মন্ত্রী হোক বা উপদেষ্টা হোক, তাদেরও মতামত নিয়ে আমরা একটি মানে শিক্ষার সার্বিক পুনরুদ্ধারের জন্য কি করা যেতে পারে। একটি হচ্ছে দুটো জায়গায়, একটা যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাকে মেকআপ করা যায় কিভাবে, হয়তো পুরো মেকআপ করা যাবে না, বাট কতটুকু করা যায়, কিভাবে করা যায়, একটি স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী প্ল্যান। পাশাপাশি শিক্ষাকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ, ক্লাসরুম প্যাটার্ন কি হওয়া উচিত সেটা নিয়ে আমরা একটি চিন্তা করছি যে এরকম একটা কোনো কিছু করা যায় কিনা। হয়তো আমরা আশা করছি যে সেরকম একটা কিছু আমরা করে দ্রুত হয়তো 2-4 মাস বা 6 মাসের মধ্যে সরকারের কাছে হ্যান্ড ওভার করতে পারবো। একই সাথে আপনাদের মিডিয়াকেও আমরা দিতে পারবো। আপনাদের সাথে কথা না বলেই সরকার একটা উদ্যোগ নিয়েছে, এবং এই যে অফলাইন অনলাইন, এবং যেটা আপনি বলেছেন যে এটি সমূহ ক্ষতি হবে শিক্ষার্থীদের এবং শিক্ষার। তা সরকারের কাছে আপনার আহ্বান কি থাকবে? যে এটি এই সিদ্ধান্ত, এ ব্যাপারে এই সিদ্ধান্তটা না নেওয়া, তাই তো? আমার কাছে যেটা থাকবে এটাকে পুনর্বিবেচনা করা, পুনর্বিবেচনা করে অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। এটা যদি বৈশ্বিক সংকট, আমাদের কোনো দ্বিমত নেই। আমি এই যে আপনার সঙ্গে কথা বলছি বলে আমার রুমে 2টো লাইট জ্বালিয়েছি, না হলে আমার রুমে আমি একটি লাইট জ্বালাচ্ছি। এরকম ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি সাশ্রয় এগুলোর দিকে যেতে হবে। মার্কেটগুলোকে কিভাবে নিয়ে আসা যায়, যে রাত 9টা বা 8টার পরে মার্কেটগুলো বন্ধ থাকবে। সড়ক বাতিগুলোর আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করে যতটুকু কম সড়ক বাতিগুলো ইয়ে করা, বা অপ্রয়োজনীয় যেখানে আছে। সংসদ ভবনের সামনে কালকে আমি আসার সময় রাতে দেখছিলাম সংসদ ভবনের ভিতরে অনেক লাইট জ্বলছে। এই লাইটগুলো তো আসলে সংসদ ভবনের নিরাপত্তার বিষয় আছে, কিন্তু এত লাইটের তো দরকার নেই। এরকম যে ইস্যুগুলো রয়েছে সেই জায়গায় আমাদের সাশ্রয় করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচল রাখা। একেবারে 11th আওয়ারে যদি শেষ পদক্ষেপ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন করা যেতে পারে, বাট তার আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমি বলবো যে যেটি নেওয়া হয়েছে আগামীকালকে, এখনো সিদ্ধান্ত হয় নাই, আগামীকালকে সিদ্ধান্তটা ওনারা পুনর্বিবেচনা করে স্কুলগুলো অন্ততপক্ষে খোলা রাখুক এবং স্কুলগুলো বাচ্চাগুলো সশরীরে শিক্ষকদের সাথে ক্লাস করুক। দেখুন দুটো জায়গা আছে অনলাইনে, দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ডাক্তারি কখনো পেশেন্টকে কখনো অনলাইনে ট্রিটমেন্ট দেওয়া যায় না। ডাক্তার যখন পেশেন্টের সঙ্গে কথা বলেন তখন তার যে টাচ করেন, তার হাতটা ধরেন, এর মাধ্যমে ডাক্তার পেশেন্টের অনেক কিছু বুঝতে পারেন কথা বলে। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষার্থী সামনাসামনি কথা না বললে এটা অনেকটা গ্যাপ রয়ে যায়। শিক্ষার্থী কি বুঝতেছে, কি বুঝতে পারছে না, কোন জায়গায় তার উইক পয়েন্ট, তাকে কিভাবে বোঝাতে হবে, এক্সট্রা ক্লাস নিতে হবে কিনা, অথবা তার সিটিং অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করতে হবে কিনা, এগুলো হচ্ছে সরাসরি মানে প্র্যাকটিক্যালি ক্লাসরুমে করতে হয়। এগুলো অনলাইনে হয় না এবং হয় নাই, বিশ্বে কোথাও হয় নাই। হয়তো হায়ার এডুকেশনে হইতে পারে, কিন্তু সরকার আবার যেটি করেছেন বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু অনলাইনে আনেন নাই। গতকালকে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে এটি হচ্ছে প্রাথমিক, সেকেন্ডারি এবং কলেজ, বিশ্ববিদ্যালয় কিন্তু অনলাইনে আনেন নাই। বিশ্ববিদ্যালয়টাকে হয়তো শেষ সময় যদি আনতেই হয় স্টেপ বাই স্টেপ, আমি বিশ্ববিদ্যালয় অনলাইনে আনার পক্ষে না, আনতে হয় প্রথমে কে হায়ার এডুকেশন, কেননা ওনার বিশ্ববিদ্যালয়ের বাচ্চারা অনেক বোঝে, ওরা সিনিয়র, ওরা ডিভাইসের ভালো মন্দ ইউজটা বোঝে, তাদেরকে আনা যেতে পারে এবং তাদের ডিভাইস আছে। কিন্তু দেন আস্তে আস্তে শেষ হতে পারে প্রাইমারি, কেন প্রাইমারিতে ডিভাইস নেই, বাচ্চারা ডিভাইস পাবে না অনলাইনে। দেন সেকেন্ড হচ্ছে তার মানে সরকার উল্টো ভাবে চিন্তা করছে, যেটা যেটা সবার শেষে সিদ্ধান্ত নেওয়ার কথা সেটি আগে নিয়েছে, এবং যেটা আগে নেওয়ার কথা সে ব্যাপারে চিন্তা ভাবনাই করেনি। এক্স্যাক্টলি এটাই করেছে। আচ্ছা, আমরাও আশা করি সরকার এই তার যে প্রস্তাব নিয়ে এগোচ্ছে সেটা পুনর্বিবেচনা করবে, অন্তত শিক্ষার্থীদের দিকে তাকিয়ে, শিক্ষার দিকে তাকিয়ে। শিক্ষার কোনো ক্ষতি হোক এটা আমরা কোনোভাবেই চাই না। শিক্ষার্থীরা সরাসরি শ্রেণীকক্ষে গিয়ে পড়াশোনার সুযোগ পাবে, এটি প্রত্যাশা রাখি। এরপরে আপনার অন্য কোনো বিষয়ে বক্তব্য থাকলে বলতে পারেন। আমি একটি বিষয় ইয়ে করি, বর্তমান সরকারের যদি আপনি দেখেন নির্বাচনী ইশতেহার এবং আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় প্রথম যে প্রেস কনফারেন্সটা করলেন সেখানে কিন্তু অনেক ভালো উদ্যোগের কথা আছে। নির্বাচনী ইশতেহার যেটা আছে, আমার মনে হয় নির্বাচনী ইশতেহারে যদি 50-60% যদি ইমপ্লিমেন্ট করতে পারে গভর্নমেন্ট,
যে কমিটমেন্ট তারা দিয়েছে জনগণকে ভোটের আগে, তাহলে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যাবে। আমি কিন্তু বর্তমান সরকারের প্রতি প্রচন্ড আশাবাদী, বিশেষ করে নির্বাচনী ইশতেহার দেখার পরে এবং নির্বাচনী ইশতেহারের পরে পরবর্তীতে যে তারা 12 পয়েন্ট প্রেস কনফারেন্স করে বললেন, সেটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে এটা মানে আমার কাছে উচ্চাভিলাষী মনে হয়েছে। কিন্তু সরকার এটি বাস্তবায়ন করতে চাচ্ছে। এটি যদি করতে পারে শিক্ষার শক্তি চেঞ্জ হয়ে যাবে, পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে, আমূল পরিবর্তন হবে। আমরাও আশা করি শিক্ষার যে দুর্বলতা আছে, যে ঘাটতি আছে সেগুলো অবিলম্বে কাটিয়ে ওঠার ক্ষেত্রে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নেবে এবং যে পদক্ষেপ কোনোভাবেই শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে না। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে আ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ এবং চর্চার যারা দেখবেন, চর্চার দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম শিক্ষা গবেষক ও লেখক ডক্টর মোস্তাফিজুর রহমানের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।